মাছের ডিমের বড়ার রেসিপি আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, বাট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। এত ভালো টেস্ট হয়, একবার বানালে বারবার বানিয়ে খাবেন। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি রাখি, আপনারা দেখছেন রাকিস কিচেন, আর আজকে আমাদের রেসিপি মাছের ডিমের মশলা কারি। তো কথা না বাড়িয়ে লেটস জাম্পিং দ্য ভিডিও। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ডিম, মাছের ডিম। এটা হচ্ছে রুই মাছের ডিম, আর সাথে যা যা আমি ইউজ করব সবটাই এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিছু পেঁয়াজ আমি কারির জন্য নিয়েছি, কিছু বড়ার জন্য নিয়েছি, সাথে নিয়েছি আলু, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, আর এইখানে নিয়েছি লবণ, আর ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হলো লাল মরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি ধনে পাতা, আর সামান্য পরিমাণে আমি গরম মশলা নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি। তো এখন প্রথমে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, আর পানি বসিয়ে দিলাম। পানিটা গরম হয়ে উঠলেই দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এটা দেওয়ার পরে যখন পানিটা ফুটে উঠবে দিয়ে দিচ্ছি আমি এখন ডিম, মাছের ডিম। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট হালকা সফটলি নাড়তে হবে, না হলে ভেঙে যায়। আর বেশি সিদ্ধও করা যাবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট সিদ্ধ করবেন। এই টিপসটা মেনে চলবেন, যে বেশি নাড়াচাড়া করলে ডিম ফেটে সব কিছু বের হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমার এখন ডিম হয়ে গেছে, আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি। আর সবগুলো ডিম এখন নেওয়ার পরে একটু ঠান্ডা হতে দিতে হবে, আদারওয়াইজ তো হাত দেওয়া যাবে না। তো এই যে আমি এখন অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর তারপর দিলাম আমি রসুন বাটা, আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি, আর এখানে একটা ডিম দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণে হলুদটা দিয়ে আমি আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে ম্যাশ করে না নিলে দানা দানা থেকে যায়। আর দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ার আর বেসন দুটোই ব্যবহার করতে পারেন, তাহলে কনসিস্টেন্সিটা একটু আরও গাঢ় হবে, আর বড়াটা ভাজতে সুবিধা হবে। আদারওয়াইজ তেল ছিটাবে, আপনারা অবশ্যই বেসন অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি এখন বড়াগুলো ভাজতে বসাবো। তো বড়াগুলো ভাজার জন্য আমি এখন প্রস্তুত করে নিয়েছি সব কিছু মেখে, আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। অবশ্যই এটাতে সর্ষের তেলটা ব্যবহার করবেন, সর্ষের তেলটা ব্যবহার করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, আর স্মেলটা ভালো লাগে। তো এই যে আমি একটা পর্ব অলরেডি দিয়ে দিয়েছি, এভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা ওইরকম এই মাত্রায় ভাজবেন, একটু লাল হলে জিনিসটা ভালো থাকে, ভাঙবে না রান্না করতে গেলে। তো এটা মেনটেন করি। আর বড়া ভাজার পরে যে তেলটা ছিল এখানে আমি এখন দিয়ে দিলাম আলুটাও একটু ভেজে নিচ্ছি এই তেলের মধ্যেই। যেহেতু আমার এখানে অনেক তেল রয়ে গেছে, আলাদা করে ভাজার প্রয়োজন নেই, এই তেলেই ভেজে নিচ্ছি। একটু সামান্য লবণ দিয়ে, সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা ভাজা হয়ে গেলে আমি বড়াটা মশলাটা কষাতে দেব। সো দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো কতটা সুন্দর হয়েছে, আর এটা শুকনো খেতেও বেশ ভালো লাগছে। আমি একটা টেস্ট করেছি, খুবই ভালো লাগছিল। আর আপনারা এমনিও খেতে পারেন, আবার
কারি বানিয়েও খেতে পারেন। তো আজকে আমার রেসিপিটা হচ্ছে মশলা কারি। সো আমি কারি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে দিয়ে দিলাম এখন আলুগুলো তুলে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, আর তাহলে খেতে খুবই ভাল লাগে। আর আমি এখন হলুদ গুঁড়ো আর মরিচ, ধনিয়া, তারপর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে সেভাবে কষাতে হবে তেলের মধ্যে। তো এটা কষিয়ে নিচ্ছি, দেখছেন তেল উঠে আসছে। আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু বেশি কড়া হয়ে গেছে আমার, আপনারা আরেকটু হালকা লাল বাদামি করে ভাজবেন, তাহলে হয়তো ভালো লাগবে আরও। তো আলুটাকে একটু কষিয়ে আমি এখানে পাশে চুলায় গরম পানি বসিয়েছি। ফুটন্ত গরম পানিটা আমি এই আলুর মধ্যে দেব, এই কষানোটার মধ্যে দেব। আর আমি প্রথমে মেজারমেন্ট করে একটা মগ নিয়েছি, 1 মগ দিচ্ছি। যদি দরকার হয় পরবর্তীতে আরও দেয়া যাবে, কারণ বেশি পানি হয়ে গেলেও আবার ভালো লাগে না, আবার কম হলে আপনার বড়াগুলো ভালো করে ফুটবে না। কারণ মাছের ডিমটা অনেক বেশি ফুলে বড় হয়, এগুলা পানি সোক করে নেয়, যার কারণে একটু বেশি পানিটা দিতে হয়। তো আমার দেখতেই পাচ্ছেন আমার আলুটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বড়াটা দিয়ে দিচ্ছি আর চারপাশে ছড়িয়ে দিচ্ছি বড়াগুলো। আর এই পর্যায়ে যদি পানি কম মনে হয় তাহলে আরেকটু পানি দেওয়া যাবে। তো প্রথমে বড়া দিয়ে আমি একটু রান্না করে নিচ্ছি, আগে রান্না করে নিয়ে তারপর আমি যদি কম হয় একটু পানিটা বাড়িয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন সব বড়াগুলো আমার দেয়া শেষ, আর একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। তো স্মেলটা কিন্তু বেশ ভালো আসছে। আমরা অনেকভাবে বানিয়ে খাই, অনেক ধরনের করে রান্না করে খাই, বাট এই মশলা কারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এ পর্যায়ে দিচ্ছি আমি একটু টমেটো সস। আপনারা যদি কাঁচা টমেটো থাকে আপনারা ফালি করে টমেটো দিতে পারেন, অথবা মশলা কষানোর সময়ও আপনারা টমেটো ইউজ করতে পারেন, টমেটো পিউরিটা ইউজ করতে পারেন। তো যেহেতু আমার টমেটো নেই, আমি এখন টমেটোর সসটা ব্যবহার করছি। আর এখন এই পর্যায়ে একটু হবে আর ফুটে উঠবে, দেখতেই পাচ্ছেন অলমোস্ট হয়ে আসছে। আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পানিটা আমার তেমন আর দিতে হয়নি, ওই যে পানি দিয়েছি ওই পানিতেই হয়ে যাচ্ছে। আর এখন দিয়ে দিলাম ধনেপাতা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আসলেই স্মেলটা খুব ভালো আসছে। আমি তো কাছে দাঁড়িয়ে দেখছি, আপনারা বানিয়ে খাবেন, বুঝতে পারবেন যে কতটা মজার হয়। আর মাছের ডিমটাকে এমনি রান্না করলে অনেক সময় খেতে ভালো লাগে না, বাট আপনারা এভাবে বানিয়ে খাবেন। আর আমি এখন চুলা থেকে নামিয়ে বলে নিয়ে নিচ্ছি আর সার্ভ করার জন্য। আর দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে। অলমোস্ট পানিটা কিন্তু আমি আরও 2-3 মিনিট বসিয়ে রেখেছিলাম। এটা রান্না করতে প্রায় আমার 15 মিনিটের মতো সময় লেগেছে, কারণ ভাজি করা, আবার রান্না করা, কষানো, একটু ভালো করে না কষালে গন্ধটা না গেলে কিন্তু ভালো লাগে না। তাই আমার সময়টা অনেক বেশি লেগেছে, প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। এটা রান্না করতে এরকমই সময় লাগবে। আর দেখতেই পাচ্ছেন একদম ঝোল কমে একদম টান হয়ে গেছে, আর খুবই ভাল লাগছে, লোভনীয় লাগছে। তো আপনারা যারা এভাবে খাননি তারা তো অবশ্যই বানিয়ে খাবেন, আর যারা খেয়েছেন তারাও এই পদ্ধতি বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমার যেহেতু ভালো লাগছে, আই থিঙ্ক আপনাদেরও অনেক ভালো লাগবে। এই যে রেডি হয়ে গেল আমার মাছের ডিম কারি রেসিপি। তো খুবই ভাল লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগবে। তো সবার প্রতি রইল আন্তরিক শুভকামনা। টাটা।